স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশীদের জীবন নিয়ে গল্প অনুষ্ঠান অর্কে। আমাদের আজকের অতিথি ইকবাল বিন ইমরান। ইকবাল ইউনিভার্সিটি অফ ইস্টার্ন ফিনল্যান্ডে উড ম্যাটেরিয়াল সায়েন্সে মাস্টার্স করছে। ইকবাল, তোমাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। কেমন আছো? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, আমরা আসলে সরাসরি প্রসঙ্গে চলে আসি। আমরা জানতে চাচ্ছি আপনি যে সিটিতে থাকেন, যে শহরে থাকেন, সেই শহর সম্পর্কে কিছু বলেন আমাদেরকে। আমি ইউনিভার্সিটি অফ ইস্টার্ন ফিনল্যান্ডে ইউএনসি তে বসবাস করি। এই শহরটা হচ্ছে ফিনল্যান্ডের সবচেয়ে ছোট শহরগুলোর মধ্যে একটা। ফিনল্যান্ডের সবচেয়ে বড় শহর হচ্ছে হেলসিঙ্কি, যেটা রাজধানী। আর ইউএনসি হচ্ছে এই নর্থ ক্যারেলিয়া রিজন। এটা আসলে এখানে প্রভিন্স বলা হয় নর্থ ক্যারেলিয়া, এবং রিজনটা হচ্ছে ইস্টার্ন ফিনল্যান্ড, রাশিয়ান বর্ডারের কাছাকাছি। আমাদের এই সিটিটা মূলত স্টুডেন্ট সিটি বলা হয়ে থাকে, কারণ হচ্ছে এখানে দুইটা ইউনিভার্সিটি আছে। একটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ইস্টার্ন ফিনল্যান্ড এবং আরেকটা হচ্ছে নর্থ ক্যারেলিয়া ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস। তো আমাদের ইউনিভার্সিটিতে প্রায় 15,000 স্টুডেন্ট পড়ে, এবং নর্থ ক্যারেলিয়াতে মেবি 4,000-এর মতো। তো এর মধ্যে সবচেয়ে বেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বলা যায় আমাদের আমাদের সিটিতে এবং আমাদের ইউনিভার্সিটিতেই। সো আর এই এই সিটি একদমই ছোট একটা সিটি, মানে যত, কিন্তু খুবই সুন্দর এবং গোছানো। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই ইউএনসি হচ্ছে ছোট সিটি হলেও ফিনল্যান্ডের মধ্যে একটা হিস্ট্রিক্যাল সিটি বলে ধরা হয়, কারণ হচ্ছে এই রিজনটা হচ্ছে ফিনল্যান্ডের মূল ইকোনমিটাই হচ্ছে দাঁড়ায় দাঁড়িয়ে আছে হচ্ছে ওদের ফরেস্ট্রির উপর। এদের 73% হচ্ছে ফরেস্ট। একটা দেশের যেখানে 25% ফরেস্ট থাকার কথা, এনাফ বলা হয় সাধারণত, কিন্তু সেই দেশে 73% ফরেস্ট। এবং এই দেশে এই ফরেস্টের মেইন রিসার্চ সেন্টারটাই হচ্ছে এখানে, ইউরোপিয়ান ফরেস্ট ইনস্টিটিউট এবং ফিনল্যান্ডের ফিনিশ ফরেস্ট ইনস্টিটিউট। এবং যে কোনো ফরেস্ট রিলেটেড ইন্ডাস্ট্রি গুলা সাধারণত এই রিজনে, যদিও সিটিটা অনেক ছোট, কিন্তু সিটির বাইরের দিকে মানে বিস্তৃত ভাবে এই ফরেস্ট রিজনটা ছড়িয়ে ছিটিয়ে আছে। আহ আর সিটির মধ্যে এখানে কোনো ট্রাম নাই, তারপর হচ্ছে মেট্রো নাই, মেট্রো ট্রেন এগুলো নাই। এগুলা আসলে বড় বড় সিটিতে আছে। ফিনল্যান্ডের বড় বড় সিটি গুলোর মধ্যে হচ্ছে হেলসিঙ্কি, তাম্পেরি, তুর্কু, ভাসা, পুরী, এগুলো হচ্ছে বড় বড় সিটি। কিন্তু মজার বিষয় হচ্ছে আমাদের এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সবচেয়ে বেশি, কারণ ইউনিভার্সিটির র্যাঙ্কিং হচ্ছে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ অনেক, এখন মনে হয় কিউসি ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 291। আর যদি সাবজেক্ট ওয়াইজ বলা যায়, ইউনিভার্সিটি অফ ইস্টার্ন ফিনল্যান্ড ফরেস্ট্রি ফ্যাকাল্টিটা হচ্ছে সারা ওয়ার্ল্ডে 1 থেকে 5-এর মধ্যে থাকে সবসময়। সেই হিসাবে এখানে আর ইউনিভার্সিটির হিসাবে এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তুলনামূলক বেশি। এবং ইভেন আমি আমার যতটুকু ধারণা এবং আমি যতটুকু জানি, আমি আসলে খুব বেশি দিন ফিনল্যান্ডে নাই। আমি গত 7 মাস ধরে আছি। আমি 2013 আগস্টের 29 তারিখ ফার্স্ট আসি। আমি যতটুকু জেনেছি, এবং আমাদের একটা গ্রুপ আছে ফেসবুকে, সেই গ্রুপের মাধ্যমে, যে আমাদের ইউনিভার্সিটিতে সবচেয়ে বেশি বাঙালি কমিউনিটি আচ্ছা, আমার স্টুডেন্ট। একটা প্রশ্ন আছে এখানে। আপনি বললেন যে বড় বড় সিটিগুলো ছাড়া আপনাদের মেট্রো বা ট্রাম বা পাবলিক ট্রান্সপোর্টের সেরকম সুযোগ নেই। সেক্ষেত্রে আপনারা যারা স্টুডেন্ট তারা কি করেন? আমরা সাধারণত এখানে সিটি বাস আছে, হুম। সিটি বাস কার্ড করতে হয় সিটি বাসে। আর সবচেয়ে জনপ্রিয় যান হচ্ছে বাইসাইকেল। ও, মানে অল্প বিস্তর সবারই এখানে একটা করে বাইক আছে। অলমোস্ট সবারই একটা করে বাইক আছে। আচ্ছা, আর যার যার কার আছে, পার্সোনাল কার তা তো আছে। কিন্তু এটা তো বাইকের ব্যাপারটাতে বলাতে মনে হলো যে আপনাদের যে আবহাওয়া, এটা কি ধরেন ঠান্ডা বা গরম কেমন, সেক্ষেত্রে বাইকটা কি কোনো বন্ধকতা সৃষ্টি করে কিনা? এটা একটা ভালো কোশ্চেন। ফিনল্যান্ড আসলে নর্থ পোলে অবস্থান করায় এখানে অন্যান্য কান্ট্রির তুলনায় একটু ঠান্ডা ঠান্ডা কান্ট্রি সাধারণত। উইন্টার এখানে বলা চলে 3 মাস হচ্ছে খুব মোস্ট, মানে খারাপ উইন্টার থাকে, যেটা হচ্ছে তখন আপনার ওয়েদার -30 -35 পর্যন্ত চলে যায়। আর আরেকটা কথা বলে নেই, আমাদের এই ইস্টার্ন ফিনল্যান্ড হচ্ছে ফিনল্যান্ডের মধ্যে সবচেয়ে কোল্ডেস্ট এরিয়া। সবচেয়ে কোল্ডেস্ট হচ্ছে ল্যাপল্যান্ড, কিন্তু ল্যাপল্যান্ডের পরে হচ্ছে ইস্টার্ন ফিনল্যান্ড। ল্যাপল্যান্ডে সাধারণত মানুষজন কম থাকে, ওটা একদম মোস্ট নর্থ পোলে, পুরো আর্থের একদম নর্থ পোলে ওটা, কিন্তু আমরা হচ্ছে ইস্টার্নে। তো এখানে যেটা হয়, হেলসিঙ্কি বা তুর্কু, ওরা তো সাউদার্ন ফিনল্যান্ডে, ওখানে ওয়েদারটা একটু ওয়ার্ম থাকে, কিন্তু এখানে উইন্টারে -35, এবং নর্মাল উইন্টারে বলা যায় যে আপনার টানা -10, -25, -20 এরকম থেকে থাকে। তো ফিনল্যান্ডের একটা সুবিধা হচ্ছে এখানে যতই স্নো পড়ুক,
এদের এদের মিউনিসিপ্যাল থেকে ধরেন আপনার আজকে সারাদিন যদি স্নো পড়ে, একটু পর পর এসে ওরা গাড়ি দিয়ে এসে স্নো সরাই নিচ্ছে। স্নো সরাই তারপর হচ্ছে রাস্তার মধ্যে ছোট ছোট নুড়ি নুড়ি পাথর দিয়ে দিয়ে পাথর দিয়ে দেয়, যাতে হচ্ছে বাইক চালানো কোনো সমস্যা না হয়। আর এখানে তো বাইকের জন্য আলাদা লেন আর গাড়ির জন্য আচ্ছা, আলাদা লেন। মেইনটেনেন্স এবং ফ্যাসিলিটি খুবই ভালো, তাহলে হ্যাঁ, এদিক করা থেকে যায়। ওরা এই ওয়েদারের দিক থেকে খুব সচেতন। ইভেন একটা মজার বিষয় হচ্ছে, যেখানে সেন্ট্রাল ইউরোপ বা অন্যান্য দেশে একটু বেশি স্নো হলে বা খুব বেশি ঠান্ডা পড়লে স্কুল ইউনিভার্সিটি বন্ধ করে দেয়, কিন্তু ফিনল্যান্ড হচ্ছে এমন একটা দেশ এখানে আপনার যতই দুর্যোগ আবহাওয়া হোক না কেন, ওদের স্কুল ইউনিভার্সিটি বা অফিস কোনো কিছুই বন্ধ হবে না, যতই দুর্যোগ আবহাওয়া হোক, কারণ তাদের মেনটেনেন্স ব্যাপার এই জিনিসটা খুব ভালোভাবে তারা দেখে। এবং আপনার কোনো অসুবিধা হয় না রাস্তায় চলতে বা ইয়ে করতে। আপনার রাস্তা সবসময় ক্লিন থাকবে, এবং রাস্তায় যাতে স্লিপ না খায় তার জন্য হচ্ছে তারা ছোট ছোট নুড়ি নুড়ি পাথর দিয়ে রাখে এবং একটু পরপরই হ্যাঁ, পরিষ্কার অনেক করে সময় রাখে। সল্ট, তারপর আরো তাদের আসলে অনেক অনেক ধরনের আমার মনে হয় হুম, আরো স্ট্র্যাটেজি আছে যেগুলো তারা ফলো করে। আচ্ছা, হুম, হুম। ফিনল্যান্ডে দিন রাতের প্রকোশন সম্পর্কে একটু বলেন, কারণ এটা নিয়ে অনেকের মধ্যে মনে হয় অনেক হুম। মিসকনসেপশন আছে এখনো। হ্যাঁ, হ্যাঁ, অনেকের ধারণা যে ফিনল্যান্ড যেহেতু নর্থ পোলে, অনেকে মনে করে যে নরওয়ের মতো। নরওয়ে যেটা হয়, নরওয়েতে সামারের দিকে শুধুই দিন থাকে এবং উইন্টারের সময় শুধুই রাত থাকে। আহ, কি কি কিছু কিছু স্টেটে, পুরা স্টেটে না। তো ফিনল্যান্ডের ক্ষেত্রে হচ্ছে, ফিনল্যান্ডে উইন্টারের সময় হচ্ছে 3 ঘন্টার মতন দিন থাকে, আর পুরাটাই ডার্ক থাকে। একদম রাত মানে পুরাই রাত। তবে আরেকটা মজার হচ্ছে বিষয় হচ্ছে এদের যে রাস্তার যে লাইটিং ক্যাপাসিটি, ওরা এত লাইটিং করে রাখে যে আপনি সব সময়। আরেকটা মজার কথা বলি, যে এটা ফিনল্যান্ড হচ্ছে যখন রাস্তায় গাড়ি চালাবেন, আহ দিন হোক রাত হোক সবসময় গাড়ির হেডলাইট জ্বালিয়ে রাখতে হয়। এটা একটা খুব মজার বিষয়, যেটা অন্য দেশে হয়তো বা থাকে না। দিনে এবং রাতে এদের হচ্ছে ট্রাফিক রুলস এর মধ্যে আপনি হেডলাইট সবসময় জ্বালানো থাকতে হবে। যেটা বলছিলাম যে সামারে হচ্ছে আবার ঠিক তার উল্টা হয়ে যায়, উইন্টারের উল্টা। সামারে হচ্ছে মাত্র 3 ঘন্টা রাত হয় এবং প্রায় 21 ঘন্টায় হচ্ছে দিন। যার জন্য আমরা যারা মুসলিম, তাদের সামারে রোজা রাখতে একটা খুব সমস্যা হয়ে যায়। আপনাকে 21 ঘন্টা না খেয়ে থাকতে হয়। তো এখানে আবার একটা, আমি আমি এখনো সেই জিনিসটা মানে পুরোপুরি জানি না, আমি এখনো রোজা পাইনি, তাই বলতে পারি না যে ওই সময় কি হবে। আচ্ছা, সামনে রোজা আসবে, তখন বলা যাবে। তো এই জিনিসটা, আর সামারে হচ্ছে খুবই সুন্দর ওয়েদার থাকে এখানে। সামারে টেম্পারেচার +30 পর্যন্ত চলে যায়, +30, আচ্ছা, +20। আহ আরেকটা মজার বিষয় হচ্ছে, এখানে যতই আপনার মাইনাস টেম্পারেচার যতই হোক, -40 বা -30 চলে যাক উইন্টারে, কিন্তু আপনার রুম টেম্পারেচার সবসময় +20। রুম টেম্পারেচার সবসময় তারা এখানকার বিল্ডিং গুলো এমন ভাবে তৈরি, এবং রুমের ভিতরে ওদের সেন্ট্রালি হিটিং সিস্টেম। সো এটা কোনো প্রবলেম হয় না। যেটা আমি কয়েকদিন আগে শুনেছিলাম যে নিউ ইয়র্কে মাইনাস টেম্পারেচার যাওয়াতে অনেক লোক মারা গেছে, কিন্তু আমার কাছে যেটা মনে হয়, ফিনল্যান্ডে যদি -80-70ও টেম্পারেচার যায়, তাও এদের কখনোই মানুষ কোনো সমস্যা হবে না, কারণ তাদের ইনফ্রাস্ট্রাকচারটা ওইভাবেই ডেভেলপ করা। আসলে মানে আপনার কথা শুনে মনে হচ্ছে যে যেহেতু দেশটি শীত প্রধান অঞ্চলে হুম, হুম। অবস্থিত, সে কারণে তারা তাদের সবকিছুতেই খুব বেশি ভালোভাবে প্রস্তুতি নিয়েই থাকে সবসময়। আচ্ছা, আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন হলো যে ফিনল্যান্ডে বাংলাদেশি কমিউনিটি কেমন, বা বাংলাদেশি কমিউনিটি সম্পর্কে আমাদেরকে কিছু বলেন। আচ্ছা, ফিনল্যান্ডে আসলে বাংলাদেশি কমিউনিটি বলতে, ফিনল্যান্ডে প্রথমে যারা আসেন, মূলত ফিনল্যান্ডে যারা স্টুডেন্ট তারাই ফিনল্যান্ডে আসতে পারেন। প্রথম দিক থেকে স্টুডেন্টরাই সবচেয়ে বেশি, মেজরিটি যারা এখানে আহ, আগে যারা এসেছেন তারা সবাই স্টুডেন্ট ছিলেন। স্টুডেন্ট থেকে কেউ এখানে জব জব পেয়েছেন, অনেকেই আছেন ভালো ভালো কোম্পানিতে জব করছেন, নোকিয়া বা আরো অনেক ভালো ভালো কোম্পানিতে। এখানে আসলে জব অপরচুনিটির মধ্যে ফিনল্যান্ডের সবচেয়ে ভালো জব অপরচুনিটি হচ্ছে আইটি সেক্টর এবং কম্পিউটার সায়েন্সের। এদের টেকনোলজিক্যাল সেক্টরটা বেশ ভালো। আর এখানে সবাই স্টুডেন্ট থেকে পরবর্তীতে কেউ নিজের বিজনেস করছে, কেউ জব করছে। তো বিজনেসের মধ্যে এখানে ফিনল্যান্ডের পিৎজারিয়া যে বিজনেসটা, পিৎজা পিৎজা শপ, ম্যাক্সিমাম পিৎজা শপ বাংলাদেশি মালিক। তো আমাদের সিটিতে যদি বলি, আমাদের সিটিতে হচ্ছে প্রায় বাংলাদেশি আমরা স্টুডেন্ট আছি আমাদের ইউনিভার্সিটিতে মিলে প্রায় 25 থেকে 30-এর মতো মনে হয় স্টুডেন্ট, পোস্টডক সহ। পোস্টডক দুজন ভাইয়া আছেন যিনি পোস্টডক করছেন, পিএইচডি করছে, প্রায় 8-10 জনের মতন হবে। আর বাকি আমরা যারা, আমরা সবাই মাস্টার্স স্টুডেন্ট। আর তাছাড়া আমাদের সিটিতেই 90% পিৎজার দোকানের মালিক হচ্ছে
বাংলাদেশি। তো এখানে আর ফিনিশদের মূলত প্রধান খাবার ওরা পিৎজাটাকে বেশি প্রিফার করে, পিৎজাই বেশি পছন্দ করে আর কি। আর বলা চলে যে আস্তে আস্তে পিৎজার দোকানগুলো সব বাংলাদেশিদের হাতে চলে যাচ্ছে এরকম। আর সবচেয়ে বেশি বাঙালি থাকে হচ্ছে হেলসিঙ্কিতে, রাজধানী, ফিনল্যান্ডের রাজধানী যেটা। ওখানে আবার ফিনল্যান্ডের রাজধানীতে মনে হয় 5টা ইউনিভার্সিটি আছে, তার মধ্যে 2টা হচ্ছে বড় মানে রিসার্চ বেসড ইউনিভার্সিটি, আর বাকিগুলো হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি। তো সবচেয়ে মেজর কমিউনিটি বাংলাদেশি থাকেন হেলসিঙ্কিতে, তারপরে ইউএনসি তে আছেন, প্রত্যেকটা সিটিতেই কম বেশি বাংলাদেশি আছেন। আচ্ছা, আমার পরবর্তী প্রশ্ন হলো যে স্টুডেন্টরা যারা এখান থেকে যাচ্ছে, ফিনল্যান্ডে যাচ্ছে স্টুডেন্ট ভিসাতে, অন্য কোনো ভাবে কি ইমিগ্রেন্ট বা অন্য কোনো জব ভিসা নিয়ে ফিনল্যান্ডে যাওয়া সম্ভব কিনা? আর এখানকার প্রসিডিউর বা কিরকম, যে কেউ যদি সেখানে স্থায়ী বসবাস করতে চায় বা ফিনল্যান্ডেরই তার ভবিষ্যৎ পরিকল্পনা ফিনল্যান্ড কেন্দ্রিক হয়, সেক্ষেত্রে করণীয়গুলো কি কি বা আদৌ সম্ভব কিনা? আচ্ছা, ফিনল্যান্ডে প্রথমত আপনার ফিনল্যান্ডের আমি আগে আগেই বলেছি যে ফিনল্যান্ডে আসতে হলে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসায় আসতে হবে। সাধারণ কারণ হচ্ছে এখন পর্যন্ত ফিনল্যান্ডে আগে হয়তোবা ছিল, কিন্তু এখন শুধুমাত্র স্টুডেন্ট ভিসায় আসা যায় বাংলাদেশ থেকে আসতে হলে। আর যদি কেউ ইউএসএ বা ইউকে বা ইউরোপ থেকে অন্য অন্য কান্ট্রি থেকে আসতে চায়, সেক্ষেত্রে সে কোনো জব অফার পেলে সে আসতে পারবে। তো এখানে স্টুডেন্ট ভিসায় আসার পর আমরা যারা স্টুডেন্ট, যারা মাস্টার্স এর স্টুডেন্ট বলি বা ব্যাচেলর স্টুডেন্ট, তারা হচ্ছে সাধারণত বি ভিসা ক্যাটাগরিতে আমরা আছি। আর এখানকার হচ্ছে 2 ধরনের ভিসা ক্যাটাগরি, একটা হচ্ছে এ ভিসা এবং বি ভিসা। আমরা হচ্ছে বি ভিসায়। তো এরা ফিনল্যান্ড ফিনিশ সরকার যে কোনো স্টুডেন্টকেই তাদের ইমিগ্রান্ট হিসেবে, এদের নিয়ম হচ্ছে ইমিগ্রান্ট হতে হলে যে কোনো একজন ব্যক্তিকে 4 বছর এ ভিসায় থাকতে হবে। মানে এ ভিসা মানে হচ্ছে কন্টিনিউয়াস ভিসা, আর বি ভিসা মানে হচ্ছে টেম্পোরারি ভিসা। তো এ ভিসায় যে কোনো পার্সন যদি এ ভিসায় 4 বছর থাকে, তাহলে সে এই দেশের পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে গণ্য হয়। তো আমরা যারা বি ভিসায় আছি, তাদের ক্ষেত্রে হচ্ছে তারা প্রতি 1 বছরে 1 বছর যদি কেউ বি ভিসায় থাকে, তাহলে সেক্ষেত্রে তার 6 মাসকে কাউন্ট করে এ ভিসার সমমানে। তো দ্যাট মিনস আমি যদি 2 বছরে মাস্টার্স করি, তাহলে আমি 2 বছরে 1 বছরের এ ভিসার সমমানের মর্যাদা পাবো। তারপর যদি আমি পিএইচডি তে যাই বা এখানে জব করি, এখানে হচ্ছে আরেকটা মজার ইনফরমেশন দিই। ফিনল্যান্ডে পিএইচডি হচ্ছে ইটসেলফ একটা জব। এখানে পিএইচডি যারা স্টুডেন্ট, তাদেরকে পিএইচডি স্টুডেন্ট হিসেবে কাউন্ট করা হয় না, তাদেরকে রিসার্চার হিসেবে নিয়োগ দেওয়া হয়। ইউনিভার্সিটি তাকে অ্যাজ এ রিসার্চার, অ্যাজ এ স্টাফ হিসেবে তাকে নিয়োগ দেয়, এবং তার সাথে 4 বছরের কন্ট্রাক্ট সাইন হয়, এবং বেশ ভালো স্যালারি পায় তারা, মোর দেন 2000 ইউরো, ইউএস ডলার হিসাব করলে $2600 এরকম। তো যারা পিএইচডি তে থাকেন, পিএইচডি তে আপনার 4 বছরের কন্ট্রাক্ট থাকে। 3 বছর যদি আপনি পিএইচডি করেন আর আপনি যদি এই দেশে মাস্টার্স করে থাকেন, তাহলে কিন্তু আপনি অটোমেটিকলি 4 বছরে আপনি পিআর পেয়ে যাচ্ছেন। তো আপনার পিএইচডিও কমপ্লিট হচ্ছে, আপনি এই দেশের পিআর নাগরিক হিসেবে হয়ে যাচ্ছেন। তো পিআর পাচ্ছেন, পিআর পাওয়ার পরে হয় কি, আপনি পিআর পেলে ওটা আপনি যে কোনো এই দেশের জন্য স্থায়ীভাবে থাকার একটা অনুমতিপত্র। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমি উম, উম, ইয়া হব, সরি, আমি এই দেশের নাগরিক হতে চাই, পাসপোর্ট নিতে চাই, ফিনিশ পাসপোর্ট নেওয়ার আরেকটা শর্ত হচ্ছে আপনি 4 বছর থাকার পর আপনাকে একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে, ফিনিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট। ও আরেকটা কথা বলে নেই, ফিনল্যান্ডের ফিনিশ ভাষাটা হচ্ছে পৃথিবীর অন্যতম কঠিন একটা ভাষা। অন্যান্য দেখা যায় যে সুইডিশ বা জার্মান, এরা অনেকটা ইংলিশের সাথে মিল আছে, কিন্তু ফিনিশ ভাষাটা আসলে ওদের অ্যালফাবেট গুলা ইংলিশ অ্যালফাবেট, কিন্তু ভাষাটা অনেক কঠিন, ওদের গ্রামারটা অনেক কঠিন। তারপরে ওই ভাষায় আপনার আহ, 2টা মডিউল 2 পরীক্ষা দিতে হয়, অনেকটা আইএলটিএস পরীক্ষার মতন একটা পরীক্ষা দিতে হয়। আহ, ওই পরীক্ষাটা দেওয়ার পর ভাষাটা জাস্ট আপনি পাশ করলেই তখন হচ্ছে আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। পাসপোর্ট পেলে এদেশের স্থায়ী আচ্ছা, নাগরিক হওয়া এখানে যায়। আমি একটু একটা প্রশ্ন করতে চাই। আপনারা যে পড়ালেখা করছেন, আপনাদের ভাষার মাধ্যমটা কি ইংরেজি না ফিনিশ? হ্যাঁ, অবশ্যই আমাদের ভাষার মাধ্যমে ইংলিশ। আচ্ছা, হ্যাঁ, আপনি এরপর কি যেন বলছিলেন? আর প্রসঙ্গ। ফিনল্যান্ডে কিন্তু এখন পর্যন্ত টিউশন ফিস ফ্রি। ফিনল্যান্ডে যে আপনি যে লেভেলেই পড়াশোনা করেন, ব্যাচেলর বা মাস্টার্স লেভেলে, বা কোনো লেভেলেই বা স্কুলে কোনো ক্ষেত্রে টিউশন ফিস দিতে হয় না ফিনল্যান্ডে। আহ, সব পুরা সর্বক্ষেত্রে এডুকেশন ফ্রি ওদের, এবং এবং হাই স্ট্যান্ডার্ড এডুকেশন। আপনারা হয়তো বা জানেন যে ফিনল্যান্ডের হাই স্কুল লেভেল পর্যন্ত, দ্যাট মিনস সেকেন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পর্যন্ত, ইউনিভার্সিটির আগ পর্যন্ত হচ্ছে ফিনল্যান্ডের এডুকেশন হচ্ছে ওয়ার্ল্ডে 1 নাম্বার পজিশনে, যেটা সবাই ফলো করে।
কিন্তু ইউনিভার্সিটি লেভেলে ইউএসএ সবসময় ফার্স্ট। ইউনিভার্সিটি লেভেলে মনে হয় ফিনল্যান্ডের পজিশন 6 পজিশন ইউনিভার্সিটি লেভেল। যাই হোক, আরেকটা কথা বলতে চাচ্ছিলাম, যদি কেউ মাস্টার্স এর পরে পিএইচডি না করে জবে যায়, সেক্ষেত্রে হচ্ছে তার মিনিমাম 1,000 ইউরো মান্থলি যদি সে স্যালারি পায় আফটার ট্যাক্স 1,000 ইউরো। ট্যাক্সের কথাটা বলে নেই, ফিনল্যান্ডে সব পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় ফিনল্যান্ডে ট্যাক্সের হারটা একটু বেশি, কারণ এরা হচ্ছে সোশ্যাল সিকিউরিটি দেয়। সোশ্যাল সিকিউরিটি হিসেবে হচ্ছে আপনি, যেমন কেউ যদি এ ভিসায় থাকে, সাপোজ সে জব করছে অথবা পিএইচডি করছে, সে এ ভিসায় থাকা অবস্থায় যদি সে তার স্পাউস নিয়ে আসে দেশ থেকে, সাপোজ এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে সে তার ওয়াইফকে নিয়ে আসতে পারবে স্পাউস হিসেবে, ইভেন কেউ তার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকেও নিয়ে আসতে পারবে, আচ্ছা। এদেশে এটা অ্যালাউ। তো আহ, যদি সে তার স্পাউস নিয়ে আসে এবং সে যদি এ ভিসায় থাকে, তার স্পাউস এই দেশে আসার পরে আহ, সে যদি বাসায় বসে থাকে হাউস ওয়াইফ হিসেবেই, এই ফিনিশ গভর্নমেন্ট তাকে 500 ইউরো করে মান্থলি দিবে, শুধুমাত্র বাসায় সে তার ওয়াইফ হিসেবে, স্পাউস হিসেবে ফিনিশ গভর্নমেন্ট সোশ্যাল সিকিউরিটি দেয়। ইভেন মানে তার আপনি বলতে চাচ্ছেন যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তার স্পাউসকে যদি নিয়ে আসে, স্পাউস যদি বাসায় বসে থাকে, সেক্ষেত্রেও তারা বেনিফিট সেক্ষেত্রেও পাচ্ছে। তাকে তারা টাকা দিবে। এটা হচ্ছে নর্ডিক নর্ডিক কান্ট্রি গুলাতে এই নিয়মটা, তার মধ্যে নর্ডিকের মধ্যে ফিনল্যান্ড এই সোশ্যাল সিকিউরিটিটা খুব বেশি মেনটেন করে, কারণ হচ্ছে এই দেশের আপনি এই দেশে সোশ্যাল যে ভেরিয়েশনটা তেমন নাই, যে এখানে এমন কেউ নাই যে যে বড়লোক শুধু বড়লোকই, যে গরিব শুধু গরিব। এখানে হচ্ছে সবার অর্থের সমান ব্যবস্থা করা হয়।